তোমাকে সবাই এভাবে ধরে নিয়ে এলো কেন? কি হয়েছে? চিন্তা করো না গিন্নি, আমি ঠিক আছি। একটু মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, তাই সবাই দৌড়াদৌড়ি করে বাড়িতে দিয়ে গেল। তুমি সেই আবার মাঠে গিয়েছিলে তাই না? আমি তোমাকে বই বই করে বারণ করলাম যেন মাঠে না যাও। তুমি আমাকে না জানিয়ে ঘুরতে যাওয়ার নাম করে মাঠে গিয়ে কাজ করতে লেগে গেলে। কি করবো গিন্নি, ফসলের অবস্থা তো খুব খারাপ গো। এখন যদি পরিচর্যা না করতে পারি ফসলগুলো সব নষ্ট হয়ে যাবে। নিজের হাতে লাগানো ফসলগুলো এভাবে নষ্ট হয়ে যাবে, সহ্য করতে পারবো না গো। তাই বলে নিজের এত বড় ক্ষতি করতে পারো না তুমি। দেখতেই তো পাচ্ছ সারা গ্রাম খরায় ঝলসে গেছে, কোনো জায়গায় একটু জলের কোনো খোঁজ নেই। আর তুমি এখন ওই রোদের মধ্যে ওই খরায় ফসলের পরিচর্যার কথা ভাবছো? ওই ফসলগুলো ফলাতে আমার কতগুলো টাকা খরচ হয়ে গেছে বলো তো। খরচ হলে হোক, বেঁচে থাকলে আরো কত টাকা উপার্জন করতে পারবে। আর তুমি টাকা পয়সার হিসাব করতে গিয়ে নিজের শরীরটাকে খারাপ করছো। ঠিক আছে ঠিক আছে, আমি আর যাব না মাঠে কাজ করতে। তুমি তো এটা প্রতিবারই বলো, কিন্তু একবারও কথা দিয়ে কথা রাখো না। আমাকে ছুঁয়ে বলো তো আর কখনো তুমি যাবে না। বলছি তো বাবা, আমি আর যাব না কাজ করতে। এবার যাও যাও, আমাকে এক গ্লাস জল দাও তো, শরীর আর টানছে না গো, টানছে না। মা, ও মা, কতক্ষণ ধরে বলছি আমাকে খাবার দিতে। ক্ষুধায় পেট আমার জ্বলে যাচ্ছে, তুমি কি বুঝতে পারছো না? আমি বুঝতে পারলেই কি, আমি কি খাবার নিয়ে তোর জন্য বসে আছি নাকি? তোকে খাবার না দিয়ে আমরা একাই খাবার খেয়ে বসে আছি। এভাবে কথা বলছো কেন মা? আমি তো শুধু মাত্র একটু খাবার চেয়েছি, তুমি আমার উপর রাগ কেন দেখাচ্ছ? সব হয়েছে আমার জ্বালা। ওই লোকটার সংসারের প্রতি কোনো লক্ষ্য নেই, আমি সংসারে সব ভার নিয়ে বসে আছি। ও মা, খাবার দাও না। আর কতক্ষণ না খেয়ে থাকবো বলো তো? আমি যে আর পারছি না, সকালেও কিছু খাইনি। ঘরে কোনো খাবার নেই, এখান থেকে এখন যা তো। যেটুকু খাবার আছে তা দিয়ে এখন আরও সপ্তাহখানেক চলতে হবে। এখন যদি খেয়ে বেঁচে না থাকতে পারি তাহলে সপ্তাহখানেক চালিয়ে লাভ কি? ছোট হয়ে বড়দের মতো কথা বলিস না, যা বলছি সেটা কর। এখন থেকে দিনে একবেলা খাবার হবে, একসাথে রাতে খাবার খাবি। যা এখন গিয়ে ঢকঢক করে ক গ্লাস জল খেয়ে নে। আমি থাকবই না, থাকবই না এখানে, আমি চলে যাব। এ করে থেকে খাবারও পাই না, শান্তিও পাই না। পল্টু, বেশি কথা বলিস না কিন্তু, আমার মন মেজাজ একদম ভালো নেই। কখন পিঠে ধুমধাম বসিয়ে দেবো টেরও পাবি না। আজ আসুক ওই মিনসে, তারপর দেখাচ্ছি। বউ ছেলেকে না খাইয়ে রেখেছে। কতবার বলেছি শহরে যাও শহরে যাও, গিয়ে কাজ করো, কোনো কথা শোনে না। এ কি বিমল, তুমি আজকে আমাদের গ্রামে কি মনে করে? কি হলো, কোনো দরকার এসেছো বুঝি? দরকারে এসেছি বই কি। বিক্রমবাবু, আমাদেরকে একটু সাহায্য করতে পারবেন? মানে ছেলেটা না খেয়ে আছে, ঘরে বিন্দুমাত্র খাবার নেই। যেটুকু খাবার আছে তা দিয়ে কতক্ষণ চলবে বলা যাচ্ছে না। এই নিয়ে কতজন যে আমার কাছে সাহায্য চাইতে এলো, একজনকে ভালো করে সাহায্য করতে পারলাম না। কি যে করি আমি। দয়া করুন বাবু, দয়া করুন। সেই কত দূর থেকে হেঁটে আপনাদের গ্রামে এসেছি আপনার কাছে সাহায্য চাইতে। আপনি আমাকে ফিরিয়ে দেবেন না বাবু, ফিরিয়ে দেবেন না। দেখো, খরায় তো সবার অবস্থা একই রকম। আমার ঘরে যে বেশি খাবার আছে এমনটা নয়, আমিও ওই তোমাদের মতো একই পথের প্রতীক। তাহলে এখন কি করব বাবু? আমাদের কি না খেয়ে দিন কাটাতে হবে? এভাবে চলতে থাকলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। একটা কাজ করো, তুমি বরং দেখো এই 3 গ্রামের কারা কারা বেশি অসহায় অবস্থা রয়েছে, তাদেরকে আমার সাথে যোগাযোগ করতে বলো। কিছু তো ব্যবস্থা একটা করতেই হবে, এইভাবে হাল ছেড়ে দিলে তো হবে না। কিন্তু সবাইকে যদি সাহায্য করতে যান তাহলে তো মনে হয় কাউকেই সাহায্য করতে পারবেন না। আপনি তো একটু আগেই বললেন আপনার কাছে যথেষ্ট পরিমাণ খাবার নেই। সে হিসেবে আমি একটু আগেই করে ফেলেছি। যতদূর মনে হচ্ছে সবার কাছে কিছু না কিছু খাবার আছে,
যা দিয়ে তাদের হচ্ছে না। ধরো আমার কাছে এমন খাবার আছে, আবার এমন খাবার নেই যা তোমাদের কাছে আছে। ঠিক আছে বাবু, আমি তাহলে খোঁজ লাগাচ্ছি, খোঁজ লাগিয়ে আমি আপনাকে সবটা জানাচ্ছি। কি গো বিমলদা, হঠাৎ করে এ গাঁয়ে এলে যে? কোনো দরকার এসেছিলে নাকি? হ্যাঁ হ্যাঁ, কিছু দরকারে এসেছিলাম। তা তুমি এখানে কি করছো? তুমিও কি দরকার এসেছো? বিক্রমবাবুর কাছে এসেছিলাম একটু। জানোই তো ঘরের সবার অবস্থা কাহিল, তাই বিক্রমবাবুর কাছে একটু সাহায্য চাইতে এসেছিলাম। আমিও তো এইমাত্র বিক্রমবাবুর কাছ থেকে ফিরলাম। বিক্রমবাবু আমাকে জানালেন গ্রামের কারা কারা অসহায় অবস্থায় আছে, তাদের খোঁজ নিয়ে তাকে জানাতে। কেন, বিক্রমবাবু সবাইকে সাহায্য করবেন নাকি? যতদূর মনে হচ্ছে তিনি গ্রামের অসহায় ব্যক্তিদের নিয়ে কিছু একটা করতে চাইছেন। আমিও তাই আর দ্বিমত পোষণ করলাম না। যেভাবেই হোক জীবন তো বাঁচিয়ে রাখতেই হবে, বলো। তাহলে আমি আর গিয়ে কি করব? আমিও বরং তোমার সাথে কাজে লেগে পড়ি। তারপর না হয় সমস্ত খোঁজ খবর নিয়ে একসাথে ওই বিক্রমবাবুর বাড়িতে, মানে বাবুর কাছে গিয়ে হাজির হব। হ্যাঁ, আমিও তাই বলছি। শুধু শুধু কষ্ট করে এত দূর হেঁটে গিয়ে কি করবে? তার চেয়ে বরং চলো তুমি আর আমি মিলে কাজ করি। ঠিক আছে, চলো। আচ্ছা, বিক্রমবাবু আমাদের নিয়ে কি করবে বলে তোমার মনে হয়? যেহেতু খাবারের সংকট পড়েছে, তাই আমার মনে হচ্ছে সবাইকে একত্র করে কয়েকদিন খাবার দাবারের ব্যবস্থা করা হবে। সবার কাছ থেকেই মোটামুটি সাহায্য নিয়ে তবেই এই উদ্যোগ গ্রহণ করা হবে। বোঝা গেল। তাহলে বিক্রমবাবুর উদ্দেশ্য খারাপ নয়। এ কথা যদি আমরা আগে ভাবতে পারতাম, তাহলে এতদিন আমাদের কষ্ট করে চলতে হতো না। কষ্ট তো একটু হতোই, তবে এতটা হতো না। আর এখনও কষ্ট হবে। ওপরওয়ালা কবে যে আমাদের দিকে মুখ তুলে চাইবে কে জানে। আর কথা বাড়িয়ে লাভ নেই, গরমের প্রকোপ বেড়েই চলেছে, দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। চলো। কি গো বুড়িমা, কতদিন পর তুমি আমাদের বাড়িতে এলে বলো তো? আমি যে কতদিন মন খুলে কারোর সাথে কথা বলতে পারছি না, এটা তোমাকে কি করে বোঝাবো আমি? কি আর করবো বল, গ্রামের অবস্থা তো ভালো নয়। আর এই গরমের মধ্যে আমি যদি হেঁটে এত দূর আসি, তাহলে তো আমি অসুস্থ হয়ে পড়বো, বুঝতেই তো পারছিস। তা অবশ্য বুঝতে পারছি। তুমি বরং বসো, তোমার সঙ্গে দুদণ্ড কথা বলি। শুনলাম বিমল নাকি বিক্রম বাবুর কাছে গিয়েছিল। উনি নাকি কিসের ব্যবস্থা নিয়েছেন, সেখানে ওই পাড়ার পাঁচুর পরিবারও থাকবে নাকি? তা তো থাকবেই। পাঁচু আর তোমাদের ছেলে দুজনে মিলেই তো সব খবর এনেছে, তাহলে তারা থাকবে না কেন? বোঝো ঠেলা, একে তো উপরওয়ালা আমাদের প্রতি নারাজ, গ্রামে বৃষ্টি হচ্ছে না, তারপরে সাহায্যের মাঝে ওই পোড়া মুখের মুখটা দেখতে হবে। কার কথা বলছো? পাঁচুর বইয়ের কথা নাকি? তা নয় তো কি, পাঁচুর বউ একটা অপয়া, ও লক্ষ্মী, বিয়ে এতকাল হয়ে গেল, একটা সন্তান জন্ম দিতে পারলো না। উপরওয়ালা ওর উপর বেশ নারাজ। না জানি আবার কোনো অঘটন না ঘটে। অঘটন তো ঘটবেই। তোমার ছেলেটাকে ওই অপয়া অলক্ষের কাছ থেকে দূরে রেখো, কখন আবার কোনো ক্ষয়ক্ষতি না হয় তোমার ছেলেটার, বলা যায় না। ঠিক বলেছ বুড়িমা, এটা তো আমি ভেবে দেখিনি। ওই অপয়াটার আশেপাশে যেতেও আমার ভালো লাগে না। তবে আজ আমি চাই, সন্ধে ঘনিয়ে এসেছে, পরে আবার কখনো দেখা হবে। ঠিক আছে বুড়িমা, সাবধানে যাবে। বলুন বিক্রমবাবু, এবার আমাদেরকে কি করতে হবে? এই গাঁয়ের বেশ কয়েকজনের ঘরেই অনেকেই অসহায় অবস্থায় আছে। হ্যাঁ হ্যাঁ, বলছি। দেখো, প্রত্যেকের ঘরে কিছু না কিছু খাবার আছে, কিন্তু যাদের ঘরে যা খাবার আছে তাই দিয়ে তাদের হচ্ছে না। তাই আমি চাইছি সবাই মিলেমিশে রান্না বান্না করতে।
তার মানে আপনি বলতে চাইছেন এই 3 গাঁয়ের অসহায় লোকজন এক কড়াইতে রান্না করবে, তাই তো? একদমই তাই। যতদিন না পর্যন্ত আমাদের এই 3 গ্রাম সংকটমুক্ত না হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের সবার যা কিছু আছে তাই দিয়ে একসাথে রান্না বান্না চালিয়ে যেতে হবে। কিন্তু আপনার এই প্রস্তাবে সবাই রাজি হবে তো? হবে না কেন? দেখো, প্রত্যেকের ঘরে যদি অল্প অল্প খাবার থাকে তা দিয়ে সর্বোচ্চ 1 অথবা 2 দিন তাদের চলবে। কিন্তু সবাই যদি একসাথে মিলেমিশে রান্না করে তাহলে বেশ কয়েকদিন আরামেই চলে যাবে। আমাদের অবশ্য এই সিদ্ধান্তে কোনো অসুবিধা নেই। আমাদের ঘরে যা আছে তা মোটামুটি ভালোই আছে, শুধুমাত্র চাল ফুরিয়ে গেছে। আমার ঘরে শুধুমাত্র চাল অবশিষ্ট আছে, বাকি ডাল অথবা রান্না করার মতো কিছু নেই। এই যে দেখলে, তোমাদের ঘরে যা আছে তাই দিয়ে তোমরা একা চলতে পারবে না, কিন্তু সবাই যদি মিলেমিশে চলো তাহলে অবশ্যই চলতে পারবে। এবার বলো, তোমাদের কারো কোনো আপত্তি আছে? যেহেতু এটা করলে আমাদের সবারই ভালো হবে, তাই আমি মনে করি কারো কোনো আপত্তি থাকা উচিত নয়। বিক্রমবাবু, আপনি সব কিছু ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ, কালকেই তাহলে যার কাছে যা আছে সব এক জায়গাতে জোগাড় করো। কাল থেকে এক কড়াতে রান্না হবে। এভাবে মন খারাপ করে এখানে বসে আছো কেন? কিছু কি হয়েছে নাকি আবার? কি আর হবে বলো, মন খারাপের ওই একটাই তো কারণ, তা তো তুমি ভালো মতোই বোঝো। তুমি আবারও সেই ব্যাপার নিয়ে মন খারাপ করে বসে আছো? আমি তোমাকে কতবার বুঝেছি, ওপরবেলা যদি না চান তাহলে কখনোই হবে না। উপরওয়ালা কেন চান না বলো তো? কত মেয়েরা মা হচ্ছে, তাহলে আমি কেন হব না? আমি কি দোষ করেছি? তুমি এটাও বোঝার চেষ্টা করো যে পৃথিবীতে এমন অনেক মেয়ে আছে যাদের বাচ্চা হচ্ছে না, তাই বলে কি তারা আবার তাদের জীবন থামিয়ে দিয়েছে? কিন্তু আমাকে নিয়ে গ্রামের সবাই হাসাহাসি করে, আমাকে অপয়া অলক্ষী বলে, অথচ আমি তো কারো ক্ষতি করিনি। যারা অন্ধবিশ্বাস করে তারা তো এসব বলবে, তাদের কাজই হলো এগুলো বলা। এই নিয়ে যদি তুমি মন খারাপ করে বসে থাকো তাহলে তো তুমি হেরে গেলে। আমি তো সেই কবেই হেরে গেছি। যেদিন শুনলাম আমি কখনো মা হতে পারবো না, সেদিনই হেরে গেছি। কতবার তোমায় বলেছি একটা বিয়ে করো। একটা সন্তানের থেকে তুমি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ গো, তাই আমি মনে করি তুমি আমার পাশে থাকলেই হবে। ব্যাপারটা আবেগের নয়, ব্যাপারটা বিবেকের। তুমি একটু বোঝার চেষ্টা করো। তোমার জীবনেও তো একটা সন্তানের প্রয়োজন। আমার জন্য তুমি বাবা হতে পারবে না, এটা আমি মানতে পারি না। আর শুধুমাত্র একটা সন্তানের জন্য যে এখন পৃথিবীতে আসতেই পারেনি, তার জন্য আমি আমার প্রিয় স্ত্রীকে ছেড়ে দেব, এটাও আমি মেনে নিতে পারছি না। তবুও ভাবো, এই যে আমাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করে, আমাকে দেখতে পারে না, এবার এ করতে রান্না বান্নার আয়োজনে আমি কিভাবে থাকবো? ব্যাপারটা এখন পুরোটাই ভিন্ন। এখন আর আগের পরিস্থিতি নেই, এখন সবাই বিপদে পড়েছে। তাই তুমি এটা নিয়ে চিন্তা করো না। এই ধরনের একটা মজার মজার গল্প দেখার জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।